রবিবার বেলা 1:42। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নিজের স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি, কিন্তু এই মুহূর্তে যা কাজের চাপ, কোথাও যাওয়া তো দূরস্থ, কোথাও যাওয়ার কথা ভাবতেও যেন অস্বস্তি হয়। কিন্তু আর নয়, এবার অফিসে ছুটি নিতেই হবে বসকে বলে। তাছাড়া অফিসে আমার ছুটিও তো পাওনা আছে 2 বছরে, তাও প্রায় 24টা। তবুও ছুটি দিতে চায় না আমাদের এই খারুস মার্কা বস। ওনাকে যতবার ছুটির কথা বলতে গেছি ততবারই উনি বলেছেন, দেখো অভিজিৎ, তুমি 24 দিনের ছুটি পাও, তোমাকে 48 দিনের টাকা দেব, কিন্তু এখন ছুটির কথা বলো না, ঠিক আছে? ব্যাস অমনি আমার ছুটি গেল ভেস্তে। কিন্তু আর নয়, এবার আমি ছুটি নেবই, তাতে যদি আমাকে কাজে ইস্তফা দিতে হয় তবুও রাজি। দুপুরের খাওয়াটা সেরে সবে একটা সিগারেট ধরিয়েছে, সাথে সাথে আমার ফেভারিট রিংটন বেজে উঠল। মানে কেউ ফোন করেছে আমায়। হ্যাঁ, বসের ফোন। হ্যালো স্যার। অভিজিৎ, তুমি লোটা কম্বল গুটিয়ে তৈরি হয়ে নাও, পরশু দার্জিলিং যেতে হবে, একজন ক্লায়েন্টকে ভিজিট করতে হবে এবং ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের প্রজেক্টে ইনভেস্ট করানোর জন্য রাজি করাতে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যেতেই হবে। উপরই পারিশ্রমিক পাবে, তার সাথে খাওয়া দাওয়া বিনামূল্যে। তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে পারি? আসলে স্যার, বিয়ের পরে সেভাবে কোথাও যাওয়া হয়নি তো, সেও প্রায়ই আমাকে বলে কোথাও বেরিয়ে আসার জন্য। দেখুন না স্যার, যদি একটু ম্যানেজ করা যায়। যেতেই পারো, তবে তার খরচা কোম্পানি বহন করবে না, সেটা তোমাকেই বহন করতে হবে। উনি কথা শেষ করার আগেই আমি আনন্দে উৎফুল্ল হয়ে বললাম, আরে না না স্যার, ওর খরচ আমারই। বেশ, তবে কাল অফিসে এসে সবকিছু ভালোভাবে বুঝে নিও। বস ফোন রেখে দিল। আমিও ভাবলাম, যাক, ভগবানের অসীম কৃপা, জীবিত অবস্থায় কোথাও যাওয়া হতো না আমাদের। অফিসের কাজের সূত্রে অ্যাটলিস্ট যাওয়া তো হচ্ছে, এটা ভেবেই মনটা চনমনে হয়ে উঠল। সিগারেটের শেষ টানটা দিয়ে চললাম স্ত্রীকে খবরটা দিতে। স্ত্রী শুনে আনন্দে আটখানা। মঙ্গলবার স্ত্রীকে নিয়ে ট্রেনে উঠলাম। গল্প করতে করতে এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। দার্জিলিং পৌঁছালাম। রাত তখন 2:37। সেখানে আমাদের পিক আপ করার জন্য হোটেলের স্টাফ তৈরি ছিল, তাই আমাদের আর বিশেষ বেগ পেতে হলো না। হোটেল রুমে ঢোকা মাত্রই একটা ছবি দেওয়ালে টাঙানো অবস্থায় দেখা গেল। ছবিটা একটি 7-8 বছর বয়সী বাচ্চা মেয়ের। ভারী অদ্ভুত মুখমণ্ডল, চোখ দুটো স্বাভাবিকের তুলনায় একটু বড়, একটু বেশি টানা টানা, এবং চোখের মণি দুটো হালকা হলুদ রঙের। নাকটা তুলনামূলক ছোট এবং নিচের ঠোঁট প্রায় দেখা যায় না বললেই চলে। পরনে কালো এবং হালকা সবুজ রঙের ঘাগরা, একটা লাল রঙের ফ্লোরাল জ্যাকেট এবং একটা সাদা টপ। সব মিলিয়ে বেশ অদ্ভুত রকমের দেখতে। দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। রাতে আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বুধবার সকালে উঠে হোটেলে লবিতে গিয়ে রিসেপশনিস্ট ছেলেটিকে জিজ্ঞেস করলাম ছবির ওই মায়াবী মেয়েটির ব্যাপারে। ছেলেটির নাম রঞ্জন। রঞ্জন বলল, স্যার, ওই ছবি নিয়ে বেশি মাথা ঘামাবেন না। ওই ছবির ব্যাপারে আমিও বিশেষ কিছু জানি না, শুধু এটুকুই জানি ও হলো গিয়ে এই হোটেলের মালিকের মেয়ে আলেয়া। গত 4 বছর আগে মেয়েটি নিরুদ্দেশ হয়ে যায়। 6 মাস একটানা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এই হোটেলের প্রত্যেকটা ঘরে ওর এই একই ছবি টাঙানো রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হোটেলে জল খাবার সেরে আমি বেরিয়ে পড়লাম আমার কাজে এবং স্ত্রীকে বলে গেলাম সামনাসামনি জায়গাগুলো ঘুরে নিতে, যেন বেশি দূর না যায়। কাজ সেরে ফিরলাম তখন প্রায় সন্ধে 6টা। স্ত্রীকে তৈরি হতে বললাম, ওকে নিয়ে কিছু কেনাকাটা করতে বেরোবো বলে। স্ত্রীর সাজতে গুজতে 7টা বেজে গেল।
ওকে নিয়ে বেরোলাম। চারপাশের অপরূপ শোভায় আমাদের মন প্রাণ চঞ্চল হয়ে উঠল। আমাদের নতুন করে প্রেম পেল। আমরা দুজনে যৌন আবেগে আচ্ছন্ন হয়ে উঠলাম। চারপাশের এই সাদা কালো এবং রঙিন মেশানো দৃশ্যে আমার স্ত্রীকে যেন এক অদ্ভুত সুন্দরী রূপে দেখছি। পাহাড়ের একটি নির্জন স্থানে আমরা দুজন সুজন সেজে গায়ে গা ঠেকিয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম। মধুমেয় মাখো মাখো গল্প। দুজনের রোমান্স শেষ হলো প্রায় রাত 9:30। আমরা হোটেলে ফিরলাম। রিমা মানে আমার স্ত্রী বাথরুম থেকে বেরোলে এরপর আমি ঢুকলাম ফ্রেশ হব বলে। বাথরুমে ঢোকা মাত্রই কেমন যেন মনে হতে লাগলো যে আমার সাথে আরো একজন এই বাথরুমে রয়েছে। তাকে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছি। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম, কিন্তু না, কোথাও কেউ নেই। জামা প্যান্ট খুলে শাওয়ারটা চালিয়ে দিলাম। শাওয়ারটা চালানোর সাথে সাথে ভয়ে আঁতকে উঠলাম। শাওয়ার থেকে জল পড়ছে অঝোর ধারায়, কিন্তু সেই জল আমার শরীর অবধি এসে পৌঁছাচ্ছে না। যেন যেন মনে হচ্ছে আমার মাথার উপর কেউ এসে শাওয়ারের জলে স্নান করছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। শাওয়ারটা বন্ধ করে আবার চালানো। আবারও সেই একই কেস। শরীরের লোম খাড়া হয়ে গেল। ভাবলাম স্ত্রীকে ডাকে, কিন্তু সাহস হলো না। গলার স্বর আটকে গেছে। তারপর শাওয়ারটা বন্ধ করে কল খুললাম। কলের তলায় বসে পড়লাম, কিন্তু বসার সাথে সাথে দেখতে পেলাম কলের ঠিক তলায় একটি বড় সাইজের গিরগিটি গোসাপ গোছের একটি প্রাণী মরে পড়ে আছে। শিউরে উঠলাম আমি। এতক্ষণ তো কিচ্ছু ছিল না, তাহলে হঠাৎ এই প্রাণীটা কোত্থেকে এলো? পা দিয়ে ঠেলে সরিয়ে দিতে গেলাম মরা প্রাণীটিকে। অমনি দেখলাম প্রাণীটি একটি বিশাল সাইজের জিভ বের করে রক্তাক্ত চোখে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম কলতলায়। হয়তো আমার বেরোতে দেরি হচ্ছে দেখে আমার স্ত্রী রিমা হোটেলের কাউকে খবর দিয়ে আমাকে বাথরুম থেকে বের করে এনে আমাকে বিছানায় শুইয়ে দিয়েছে। জ্ঞান ফিরল যখন, তখন রাত প্রায় 2:48। দেখি আমার স্ত্রী আমার সামনে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে। আমাকে উঠতে দেখে আমার কপালে আলতো একটি চুম্বন দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল বলো তো বাথরুমে? আমি ওকে সবটা গুছিয়ে বললাম। তারপর দুজনে কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়লাম। বৃহস্পতিবার সকাল 7:35। রিমা এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল একটি কোমল চুম্বনের সাথে। ফ্রেশ হয়ে এসে ডিসাইড করলাম আজকে বাইরে কোনো অচেনা হোটেলে জলখাবারটা সারব। বেরিয়ে পড়লাম দুজনে। আমাদের হোটেল থেকে মিনিট 20 মতো হাঁটা পথ দূরত্বে একটি ছোট কিন্তু বেশ পরিপাটি হোটেল, নাইটমেয়ার, যার বাংলা হলো দুঃস্বপ্ন। হোটেলের নামটাও ভারী অদ্ভুত। আমাদের হোটেলটার নাম নকটার্নাল প্যালেস, যার বাংলা হলো নিশাচর প্রাসাদ। আমাদের পাশে একটি লজ বা বার আছে, নাম মিরেজ ডিজার্ট, যার বাংলা হলো মরিচিকাময় মরুভূমি। এই প্রত্যেকটা নামের সাথে একটি অলৌকিক ছোঁয়া রয়েছে। যাই হোক, এর থেকে বেশি মাথা না ঘামিয়ে স্ত্রীকে নিয়ে গিয়ে জল খাবারটা সেরে ফেললাম এবং আশেপাশের পরিবেশটাও একটু ঘুরে ফিরে দেখে নিলাম। সকাল 10:23। স্ত্রীকে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে আমি আবার অফিসের কাজে বেরিয়ে পড়লাম। টানা 3খানা মিটিং সেরে বাড়ি ফিরব বলে ওখানকার একটি স্থানীয় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য। তখন সন্ধে প্রায় 7:30টার কাছাকাছি। রাস্তাঘাট একেবারে ঘুটঘুটে অন্ধকার। মানুষজন একেবারেই দেখা যাচ্ছে না, শুধু মাঝে মধ্যে 2-1টা বাস আর ছোট হাতি আসছে যাচ্ছে রাস্তা দিয়ে।
মোবাইলটা বের করে দেখি রিমার 11টা মিসড কল। আমি কল ব্যাক করতে গিয়ে দেখলাম ফোন গেল না, নেটওয়ার্ক নেই একদম। খুব টেনশনে পড়ে গেলাম। এখানে বিকেল 6টা বেজে গেলে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে, কারণ এমনিতেই পাহাড়ি এলাকা, তার মধ্যে বেশিরভাগটাই গ্রাম্য পরিবেশ। এসব ভাবতে ভাবতে হঠাৎ বাস স্ট্যান্ডে আমার পাশে তাকাতেই যেটা দেখলাম তাতে আমার রক্ত বরফ হয়ে গেল। আমার পাশে আমার স্ত্রী রিমা এসে দাঁড়িয়েছে, আমাকে বলছে, কি গো, তোমায় এতবার ফোন করলাম আর তুমি একবারও আমার ফোন রিসিভ করলে না, তাই তো আমি এখানে চলে এলাম। ঠিক এই সময় হঠাৎ দেখি আমার ফোনটা বেজে উঠল। আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। ফোনটা বের করে দেখি রিমা ফোন করেছে। তাহলে আমার পাশে কে? আবার আবার আমার পাশে তাকালাম, ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে রিমা এবং আমার মুখের দিকে একভাবে তাকিয়ে আছে এবং শীতল চোখে আমার দিকে একভাবে তাকিয়েই আছে এবং বলছে, কি গো, ফোনটা ধরো। এই বলে একটা অট্ট হাসি। রিমার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখে দুটোর বদলে উপর নিচ করে 4টে চোখ। ওর সুন্দর মুখটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর লাগছে আমার। কানের পাশে শুধু হাওয়ার সনসন শব্দ। এই অসময়ে এই জায়গায় আমার স্ত্রীকে অস্বাভাবিক রূপে দেখে আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো, ভুরু কুঁচকে গেল আমার এবং আমার গলার স্বর আটকে গেল। আমি খিঁচকে পড়ে গেলাম বাস স্ট্যান্ডের মেঝেতে এবং শূন্যে হাতড়াতে লাগলাম। এরপর আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরল একজন কন্ডাক্টরের আওয়াজে। উঠে দেখি একটি ফাঁকা বাস এসে দাঁড়িয়েছে স্ট্যান্ডে। আমি ধড়মড় করে উঠে বাসে চাপলাম। বাসে গোটা 5-7 প্যাসেঞ্জার। মোবাইলটা বের করে সময়টা দেখলাম, রাত পাক্কা 11টা এবং রিমার আরো 22টা মিসড কল। হোটেলে এসে পৌঁছালাম রাত তখন 12টা 10। স্ত্রীকে নানান রকম কৈফিয়ত দিতে দিতে আধ ঘন্টা কেটে গেল। আমাদের হোটেল থেকে রাতের খাবারটা আনিয়ে রেখেছিল রিমা। সেটা খেয়ে বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে যখন বেরোলাম, ঘরে দেখি আমার স্ত্রী রিমা ঘরে নেই। অনেক হাঁকডাক করার পরও তার কোনো সাড়া পেলাম না। রিমা, 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 রিমা কোথায়? কোথায় আছো? আরে রিমা! অবশেষে হোটেলের লবিতে গিয়ে রিসেপশনে খোঁজ করলাম। সেখানেও কেউ কিছু বলতে পারল না। রুমে ফিরে এসে ওর মোবাইলে ফোন করলাম। ফোনটা বিছানায় পড়ে। তাহলে তাহলে গেল কোথায়? কোথাও নেই ও। বুকটা এবার ধড়ফড় করছে আমার। হঠাৎ আমাদের বিছানার সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় দেখি রিমা আমার পিছনে দাঁড়িয়ে। অদ্ভুত রকমের ভয়ঙ্কর সে দৃশ্য। ওর চোখ দুটো কুচকুচে কালো এবং ঠোঁট দুটো অদ্ভুতভাবে ফাঁকা, ভিতরে একটাও দাঁত নেই। মাথাটার ডান দিকে অল্প হেলিয়ে হালকা মৃদু হাসিযুক্ত নিষ্পলকভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। চেঁচাতে লাগলাম, কিন্তু গলা থেকে স্বর বের হলো না। হাত পা অবশ হয়ে গেছে। কোনো রকমে পিছনে ঘুরে তাকাতেই দেখলাম রিমা বিছানায় শুয়ে আছে এবং অকাতরে ঘুমোচ্ছে। আমি ওকে ডাকার মতো অবস্থায় আর নেই। কোনো রকমে টলতে টলতে আমিও গিয়ে শুয়ে পড়লাম ওর পাশে। পরের দিন মানে শুক্রবার, আর সেরকম কোনো ঘটনা ঘটল না। আমি হোটেলের ম্যানেজার মিস্টার নিখিলেশ মিত্রকে গত কয়েকদিনের সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি বিশ্বাস করলেন না। উনি আমাকে বললেন, কলকাতায় কাজের চাপে আমার মাথা হয়তো কিঞ্চিত ডিস্টার্বড হয়ে থাকার কারণেই এরকম ঘটনাগুলো ঘটতে পারে। অনেক সময় এরকম হয়ও।
আমি ওনার কথাই অতটা আমল দিলাম না। শনিবার বিকেল 4:50। সকাল থেকে সারাটা দিন আজ বেশ ভালোই কাটল। অফিসের কয়েকটা কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরব। আজ রিমাকে নিয়ে একটু বেরোবো পাহাড়ের আশেপাশে। মাইল খানেক দূরেই আমাদের হোটেল। আজকের আবহাওয়াটাও বেশ ভালো, তাই ভাবলাম হেঁটেই ফিরি। কিন্তু সমস্যা একটাই, এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। কিন্তু ঠিক করে দিলাম যে হেঁটেই ফিরব। এদিক ওদিক তাকিয়ে রওনা দিলাম। অনেকক্ষণ হাঁটার পর কেমন যেন সন্দেহ হলো আমার। মনে হলো যেন একই রাস্তায় হাঁটছি, মানে এখান থেকে হাঁটা শুরু করেছে, বারবার যেন এখানেই এসে পৌঁছে যাচ্ছে। কি ব্যাপার হলো? এই কয়েকদিনের মধ্যে আমি বেশ কয়েকবার এখানে এসেওছি অফিসের কাজে। দাঁড়ালাম, একটা সিগারেট জ্বালালাম। সন্ধে নামছে ধীরে ধীরে। পাহাড়ের অদ্ভুত মায়ায় অন্ধকারও যেন তাড়াতাড়ি নেমে এলো এখানে। হাত ঘড়িতে দেখলাম 5:41। সিগারেটটা শেষ হতে আবার হাঁটা শুরু করলাম। এখন একদম ঘুটঘুট করছে অন্ধকার। আজ বোধহয় আকাশে মেঘ করেছে, তাই চাঁদ বা কোনো তারা দেখা যাচ্ছে না আকাশে। একটু ভয় ভয় করছে। মনে মনে ভাবছি যে কি ভুল করলাম হেঁটে ফেরার সিদ্ধান্ত নিয়ে। যাক, এখন আর ভেবে লাভ নেই। রাস্তার বাম দিক ধরে হাঁটছি। কোনো জনমানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে দু একটা বড় বড় গাড়ির শব্দ। মিনিট 15 হাঁটার পর আবার সেই এক জিনিস মনে হলো। যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম আবার সেইখানেই পৌঁছে গেলাম। এবার আমার গায়ের লোম খাড়া হয়ে গেল ভয়েতে। রিমাকে ফোন করলাম। রিমা ফোনটা রিসিভ করতেই ওকে সবটা বললাম। ও অবাক হয়ে বলল, কি গো, পাগল হয়ে গেছো নাকি? কিছুক্ষণ আগেই তো কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে বেরোলে চা খাওয়ার জন্য, 5 মিনিটও হয়নি। এর মধ্যে এত কিছু কি করে ঘটলো? ফালতু রসিকতা না করে তাড়াতাড়ি চা খেয়ে চলে এসো। আমার সাজগোজ প্রায় কমপ্লিট। বেরোবো তো নাকি? 6টা বাজে, আর কখন বেরোবো বলো তো? এই বলে সে ফোনটা কেটে দিই। এবার আমার গলা থেকে আর কোনো শব্দ বেরোলো না। রক্ত ঠান্ডা বরফ হয়ে গেল আমার। আমি যদি এখানে থাকি তাহলে হোটেলে কে? নাকি হোটেলে যে আছে সেটাই আমি? তাহলে এখানে কে? কিছুই বুঝতে পারলাম না। পা যেন আর চলতেই চাইছে না। কোনো রকমে হাঁটা শুরু করলাম আবার। হঠাৎ সামনে অনেকটা দূরে একটা মানুষের প্রতিমূর্তি চোখে এলো। কিছুটা কাছে আসার পর যেটা দেখলাম, ভয়ে আতঙ্কে ঠিকরে উঠলাম। এ তো সেই মেয়েটা। পরনে কালো এবং হালকা সবুজ রঙের ঘাগরা, একটা লাল রঙের ফ্লোরাল জ্যাকেট এবং একটা সাদা টপ। আলিয়া আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসছে। ভারী সাংঘাতিক সেই হাসি। কোনো শব্দ নেই হাসিতে। ঠোঁট ফাঁক করে খিলখিল করে হাসছে সে। মুখের ভিতরটা টকটকে লাল, চোখ দুটো কুচকুচে কালো এবং বড় বড়, এবং তার মধ্যে সেই হালকা হলুদ রঙের মণি। আমার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ধীরে ধীরে সে আবার আমার কাছে আসছে। আমার চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা। লক্ষ্য করলাম আলিয়ার পা দুটো মানুষের নয়, বাথরুমের সেই গিরগিটি গোসাপের পা। মেয়েটি সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো আমার সাথে, বেড়াতে যাবো, চলো। কতদিন যেন বেড়াতে যাইনি, কেউ আমাকে নিয়ে যায় না। তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমি বাক্য হারা, জ্ঞান হারাচ্ছি না। এর চেয়ে অজ্ঞান হয়ে যাওয়াও
ঢের ভালো, কিন্তু জানি না কেন মেয়েটির অদ্ভুত মায়ায় হয়তো আমাকে আমাকে সব সহ্য করতে হচ্ছে। মেয়েটি এবার প্রচন্ড জোরে চিৎকার করে আমাকে বলল, কি গো, চলো আমাকে নিয়ে, আমাকে বেড়াতে নিয়ে চলো। হাসি হেসে উঠল। হঠাৎ দেখলাম মেয়েটা অদৃশ্য হয়ে গেল কোথায়। পকেট থেকে ফোনটা বের করলাম অনেক কষ্টে। দেখলাম হোয়াটসঅ্যাপে একটা অজানা নম্বর থেকে কেউ একজন একটা ভিডিও পাঠিয়েছে। অজানা নম্বর না, এটা তো আমারই নম্বর। ভয়ের পর ভয় আমাকে ক্রমাগত গ্রাস করতে লাগলো। নিজেকে বদ্ধ উন্মাদ মনে হতে লাগলো। কোনো রকমে ভিডিওটা ওপেন করলাম। দেখলাম ভিডিওতে কিছুই নেই, শুধু কালো ঝিরঝির স্ক্রিন। 2-3 মিনিট দেখার পর হঠাৎ দেখলাম আমার স্ত্রী রিমা আর আমি এখানকার কোনো এক পার্কে বসে কফি খাচ্ছি। আমি ভাবলাম, এখানে এসে থেকে তো আমরা পার্কে একবারও যাইনি, তাহলে এসব কি? রিমার সাথে কেউ? ভিডিওর শেষের দিকে হঠাৎ আলিয়ার দুটো চোখ ভেসে উঠল এবং ভিডিও বন্ধ হয়ে গেল। আমি ফোনটা আবার বন্ধ করতে গিয়ে দেখলাম ফোনটা হাওয়ায় ভাসছে। আমি ফোনটা বন্ধ করে পকেটে ঢোকালাম, কিন্তু কোথায় পকেট, কোথায় আমি? কিছুই তো দেখতে পাচ্ছি না, শুধু শূন্য আর শূন্য। অথচ নিজের অস্তিত্ব উপলব্ধি করতে পারছি রন্ধ্রে রন্ধ্রে, শুধু নিজেকে নিজেই দেখতে পেলাম না। আর অথচ অন্ধকার রাস্তা, জঙ্গল, পাহাড় সবই দেখতে পাচ্ছি, শুধু নিজেকে নিজে দেখতে পেলাম না। আর কিছুতেই দেখতে পেলাম না। সবই কেমন যেন